মল্লিকা আজও আসেনি। কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই কাজে লেগে পড়লেন প্রভাবতী। শরীরটা এখনো অথর্ব হয়ে যায়নি। কাজ তো এমন কিছু নয়, একার সংসারে যতটুকু কাজ থাকার কথা ঠিক ততটুকুই। আগে তাও স্কুলের কাজে ব্যস্ত থাকতেন, এখন সেটাও নেই। 5 বছর আগেই বিরাট সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পদ থেকে অবসর নিয়েছেন। স্বামী মারা গেছেন তারও আগে। তবে এর আগেই 2 মেয়ের বিয়ে দিয়ে স্ত্রীকে দায়মুক্ত করে গেছেন নবারুণ। মেয়েদের বিয়ে কলকাতাতেই হয়েছে। নিজের সংসারের কাজ সামলে মায়ের ওপর খবরদারি চালাতে কিন্তু একবারও ভুলে যায় না ওরা। সুযোগ পেলেই 2 মেয়ে মায়ের কাছে এসে হাজির হয়, নইলে ফোনেই নানা রকম উপদেশ দিয়ে অতিষ্ঠ করে তোলে। একদা প্রধান শিক্ষিকা মায়ের রাশভারী ব্যক্তিত্বকে একেবারেই পাত্তা দেয় না ওরা। মা এটা করো না, সেটা করো না, এখানে যেও না, ওখানে যেও না, শুনতে শুনতে কান ঝালাপালা। মেয়েদের দৃঢ় ধারণা মা এবার বুড়ো হয়েছে, তাই কড়া নজরে রাখা দরকার। যদিও প্রভাবতী দেবীর শরীর বা মন এখনো বুড়িয়ে যায়নি। কাজ করতে করতেই প্রভাবতী দেবী শুনতে পেল বেল বাজছে। এখন দুপুরবেলা, মেয়েরা নিশ্চয়ই আসেনি, দুজনেই অফিস আছে। তাহলে কে হতে পারে? কোনো ফেরিওয়ালা? একটু বিরক্ত হয়ে গিয়ে দরজার আই হলে চোখ রাখলেন। তারপর চমকে উঠলেন। ঝড়ে বিধ্বস্ত একটা গাছের মতন সামনে দাঁড়িয়ে রয়েছে মল্লিকা। কি হলো ওর? তাড়াতাড়ি দরজা খুললেন। তাকে দেখে ফুপিয়ে উঠল মল্লিকা। কি হলো তোর? দেখি দেখি, ঘরে আয়। মল্লিকা ঘরে ঢুকতেই দরজা বন্ধ করে দিলেন প্রভাবতী। 35-36-এর শক্ত কাঠামোর শরীরটা মাটিতে থেবড়ে বসে পড়ছে ততক্ষণ। প্রভাবতী দেবী উৎকণ্ঠিত দৃষ্টিতে তাকিয়েছিলেন। সামনের মাসেই মল্লিকার একমাত্র মেয়ে ঝুমকির বিয়ে ঠিক হয়ে আছে। মেয়ের বিয়ে নিয়ে দারুণ উৎসাহ ছিল মল্লিকার। তবে কি পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিল, না অন্য কোনো ব্যাপার? মল্লিকাকে অমন দেখাচ্ছে কেন? কি হলো রে মল্লিকা, বলবি তো আমায়? কাকিমা গো, সর্বনাশ হয়ে গেল গো আমার। আবার ঠুকরে উঠল মল্লিকা। আরে খুলে বল সবকিছু, নইলে বুঝবো কি করে? মৃদু ধমক দিল প্রভাবতী। পাত্রপক্ষ বিয়ে ভেঙে দিয়েছে। ঝুমকির বিয়ে হবে না গো ওই ছেলের সাথে। চমকে উঠলেন প্রভাবতী। তার সন্দেহই তবে ঠিক। অবাক হয়ে বললেন, কেন রে? হঠাৎ করে ছেলে পক্ষ বিয়ে ভেঙে দিল কেন? তুই তো বলছিলি ঝুমকিকে ওদের খুব পছন্দ হয়েছে। পছন্দ তো হয়েই ছিল, কিন্তু হতচ্ছাড়ি মেয়েটার যে সহ্য হলো না নিজের সুখ। মানে? প্রভাবতী কিচ্ছু বুঝতে পারছিলেন না। কত কপাল করে এত ভালো সম্বন্ধ এসেছিল। ছেলের নিজের দোকান আছে, ভালো রোজগার, পরিবারও তেমন বড় নয়। কত কষ্ট করে বিয়ের সব কিছু ঠিকঠাক করলাম, সব শেষ হয়ে গেল গো। মল্লিকা বিলাপ করেই চলেছে। প্রভাবতী দেবী এবার বিরক্ত হচ্ছিলেন। 4 বছর ধরে মল্লিকা দেখছেন। ওর স্বভাবই হলো কাজের কথা বলবে না কিছুতেই, কিন্তু বিস্তর অকাজের কথা বলেই যাবে। আসল কথাটা বলবি এবার তুই? কেন বিয়েটা ভাঙলো সেটা বল দেখি। কেন ভাঙলো? কেন আবার? ওই সর্বনাশী মেয়ে নিজের হাতেই তো ভেঙে দিয়ে এসেছে। সে কি রে, কেন? মেয়ের মাথায় যে পড়াশোনার ভূত চেপেছে গো। বিদ্বান দিগ্গজ হবেন তিনি। মল্লিকা আবার হাহাকার করে উঠল। মল্লিকা, কান্না থামা, ভালো করে খুলে বল ব্যাপারটা কি ঘটেছে। চোখের জল মুছে সোজা হয়ে বসলো মল্লিকা। তারপর ধরা গলায় বলল,
ঝুমকি বিয়ে ঠিক হবার পর থেকেই জেদ করেছিল এই বিয়ে সে করবে না। আমি আমল দিইনি, কিন্তু মেয়ে যে মনে মনে এই মতলব করেছিল বুঝিনি। কিভাবে যেন ছেলের ফোন নাম্বার জোগাড় করে ওকে ফোন করেছে ঝুমকি। বলেছে বিয়ের পর যদি ওকে পড়তে দেওয়া হয় তবেই এই বিয়েটা করবে, নইলে নয়। ছেলে বাড়িতে জানায় সে কথা, তারপরেই হুলস্থুল পড়ে যায়। দুদিন আগে ছেলের মা ফোন করে আমাকে বলল, মেয়েকে যদি পড়ানোর এতই শখ, বাড়িতে বসে পড়ালেই তো হয়, বিয়ে দিয়ে অন্যের ঘাড়ে চাপানোর কি দরকার? তারা বউ নিচ্ছে সংসার সামলাবে বলে, বাড়িতে বসে পড়াবে না। তারপরেই এক কথায় বিয়ে ভেঙে দেয়। আমি এখন কি করব কাকিমা? একা মানুষ, কত কষ্টে মেয়েটার বিয়ে ঠিক করেছিলাম, সবচেয়ে ভেস্তে গেল। প্রভাবতী চুপ করে সব শুনছিলেন। তার মনে পড়ে গেল মল্লিকা বলেছিল বটে, ঝুমকি এবার 12-এ উঠেছে, খুব নাকি পড়াশোনায় মনোযোগ এই মেয়ের। বুকটা টনটন করছিল তার। প্রায় 35 বছর আগের একটা স্মৃতি মনের মাঝে হঠাৎ করে উজ্জ্বল হয়ে উঠেছিল। একটা মানুষের কাছে চিরজীবন ঋণী হয়ে থাকবেন তিনি। সেই ঋণ শোধ করার সময় বা সুযোগ কিছুই পাননি। নতুন করে কষ্টটা আবার ফিরে এসেছে। ওমা, বাবাকে বলো না এক্ষুনি বিয়ে করব না আমি। এই তো কিছুদিন বাদেই তো কলেজ পাশ করে যাব, তখনই বিয়েটা দিও। আকুল হয়ে কাঁদছিল 18-19-এর মেয়েটা। ওর দু চোখের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট। কিছুই তো চায়নি, শুধু পড়তেই চেয়েছিল। কিন্তু সেটা যে আর সম্ভব নয়। কিছুদিনের মধ্যেই ওর বিয়ে হয়ে যাবে এক অচেনা মানুষের সাথে। সেই সঙ্গে ফুরিয়ে যাবে সমস্ত স্বপ্ন। মেয়ের কান্না দেখে মায়েরও কষ্ট হচ্ছিল, কিন্তু তার হাতে যে কিছুই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর বাবাকে তো তুই চিনিস মা। একবার যখন বিয়ে দেবেন বলে স্থির করে ফেলেছেন, তখন আর এর নড়াচড়া হবে না। তিনি যা জেদ ধরেন সেটাই করে ছাড়েন, জানিসই তো। একবার বলে দেখো না মা। মেয়ে তবুও জোর করে। তিনি কারোর কথা শোনে না প্রভা। কেন মিছিমিছি বায়না করছিস? আবার কেঁদে ওঠে প্রভা। আর পড়তে পারবে না সে? আহা প্রভা, চুপ কর মা, আর কাঁদিস না। বাবা যা করছেন তোর ভালোর জন্যই তো করছেন। কত ভালো ছেলে পেয়েছিস, বিয়ের পর দেখবি খুব সুখে থাকবি। মা সান্ত্বনা দেবার চেষ্টা করলেন মেয়েকে। আমি সুখ চাই না মা, আমি পড়তে চাই। তোমার পায়ে পড়ি মা, বাবাকে একবার বলো না। মা কিছু বলার আগে পিছন থেকে বাবার গলা পাওয়া যায়। কি হয়েছে এখানে? মেয়ে এত কাঁদছে কেন? প্রভা দেখলো এই সুযোগ, এখনই মনের কথাটা বাবাকে জানিয়ে দিতে হবে। মরিয়া হয়ে সে বলেই ফেলল, এখন আমি বিয়ে করব না বাবা, আমি আরো পড়তে চাই। চুপ কর, পড়াশোনা করে কি উদ্ধার করবে? বিয়ে হলে পরের ঘরে তো যেতেই হবে শেষ পর্যন্ত। বিয়েটা যখন ঠিকই হয়ে গেছে, পড়াশোনার দোহাই দিয়ে বাধা দিতে আসছো কেন? প্রভা উত্তর দিতে পারল না, কেঁদে ফেলল ঝরঝর করে। সে বাবাকে কি করে বোঝাবে পড়াশোনা করতে কত ভালো লাগে ওর। মিছিমিছি কান্নাকাটি করো না, আমি বলছি বিয়ের পরে সুখী হবে তুমি। নিজের বাবার ওপর বিশ্বাস নেই তোমার? আমি কি জেনে শুনে তোমাকে জলে ভাসিয়ে দেব? প্রভার ক্রন্দনরত মুখের দিকে তাকিয়ে একটু নরম সুরে বললেন বাবা। প্রভা বুঝল হবে না, কিছুতেই হবে না। ও যতই মাথা কুটুক, ওর কষ্ট কাউকে ছুতে পারবে না। নতুন বউকে কাছে টেনে নিতে গিয়েও নিজেকে সংযত করল নবারুণ। মেয়েটাকে এখনো বুঝে উঠতে পারল না।
বয়সেও নবারণের থেকে বেশ ছোট, তার উপর কেমন গম্ভীর আর চুপচাপ। সেই ফুলশয্যা রাতে ঘুম পাচ্ছে বলে সেই যে ঘুমিয়ে পড়েছিল, তারপর আর একটাও কথা বলেনি। সবকিছুই করছে, কিন্তু কেমন যেন আলগা আলগা ভাব। কেউ নেই এমন অবস্থা। ও এমন করছে, তবে কি নবারণকে পছন্দ ছিল না ওর? জোর করে বিয়ে দেওয়া হয়েছে? পাশে কাঠ হয়ে শুয়ে থাকা সুন্দরী বউয়ের দিকে একবার আর চোখে তাকালো ২৬ বছরের নবারণ। জেগে আছে কি ঘুমোচ্ছে বোঝার উপায় নেই। বিয়ের পর ৫ দিন কেটে গেল, এখনো বউকে ছোঁয়নি, মানে সেরকম পরিস্থিতি তৈরি হয়নি। প্রভা যেন এক অদৃশ্য বর্মে নিজেকে আবৃত করে রেখেছে, যেটা ভেদ করে ওর কাছাকাছি হবার ক্ষমতা নেই। আলতো করে একবার গলা খাকারি দিল নবারণ। ওপাশে কোনো সাড়া নেই। ইচ্ছে করে যদি কেউ ঘুমিয়ে থাকে, তবে তো এমনই হওয়ার কথা। হঠাৎ মাথায় রাগ চড়ে গেল নবারণের। এত অহংকার কিসের এই পুচকে মেয়ের? সে উঠে বসে স্ত্রীর গায়ে হাত দিয়ে প্রবল জোরে ঠেলতে লাগলো। এই যে বলছি, শুনছ? তোমাকেই বলছি। প্রভা সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিল। ধর্মড়িয়ে উঠে বসলো এবার। ঘোর লাগা চোখে বলল, কি হয়েছে? কি হয়েছে? এত ঘুম কিসের? প্রতিদিন বিছানায় শুয়েই এত ঘুম আসে কোত্থেকে? পাশেই যে আরেকটা মানুষ রয়েছে, সে হুঁশ আছে? কি বলছেন আপনি? এত রাত হয়েছে, ঘুম পাবে না? আপনিও ঘুমিয়ে পড়ুন দেখি। ভোরু কুচকে প্রভা বলল। বউ কথা বলছে, এতেই খুশি হয়ে উঠল নবারণ। এই দেখো, আপনি বলে আবার, বরকে বুঝি কেউ আপনি বলে? জবাব না দিয়ে আবার শুয়ে পড়তে যাচ্ছিল প্রভা। নবারণ হাত দিয়ে চেপে ধরল ওকে। তোমার ব্যাপার কি বলো তো? আমাকে পছন্দ ছিল না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে নাকি? সেসব কিছু নয়, প্রভার নিরুত্তাপ জবাব। তাহলে কি হয়েছে বলো? আমার সঙ্গে কি একটুও কথা বলতে ইচ্ছে হয় না তোমার? ভালোবাসতে ইচ্ছে হয় না? নবারণের গলা আকুল হয়ে উঠল। প্রভা চুপ করে রইল তবু। কি বলবে সে? কিন্তু নবারণ আজ ছাড়বে না কিছুতেই। কি হলো? চুপ করে আছে কেন? আমাদের বাড়িতে কি ভালো লাগছে না তোমার? কেউ কি কিছু বলেছে? প্রভার সাড়া নেই। অধৈর্য নবারণ আবার প্রভার গায়ে হাত দিয়ে ঝাঁকুনি দিয়ে বলল, কি হলো বলো? নবারণকে চমকে দিয়ে হঠাৎ ফুপিয়ে উঠল প্রভা। সঙ্গে সঙ্গে ব্যতিব্যস্ত হয়ে উঠল নবারণ। আরে আরে আরে, আর কি হলো? কাঁদছো কেন আবার? কি এমন করেছি আমি? আর চুপ করো শিগগিরি। মা বাবা শুনতে পেলে আর রক্ষে রাখবে না। আর ঘাট হয়েছে, আর কিচ্ছু জিজ্ঞাসা করব না তোমায়। প্রভা জল ভরা চোখে স্বামীর দিকে তাকালো। এই লোকটাকে কি ভরসা করা যায়? মনে হয় যায়। হাবভাব থেকে তো ভালো মানুষ বলেই মনে হচ্ছে। একটু সময় চুপ করে থেকে সে বলল, আমি এক্ষুনি বিয়ে করতে চাইনি, পড়তে চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। মন ভালো থাকে না তাই। নবারুণ বড় বড় চোখে প্রভার দিকে তাকিয়েছিল। বলে কি এই মেয়ে? প্রভা আকুল স্বরে বলল, আপনি আমার পড়াশোনার ব্যবস্থা করে দিন না, আর দোহাই আপনার, আমি পড়তে চাই। এবার হেসে ফেলল নবারুণ। সবটাই ওর কাছে প্রভার ছেলে মানুষই বলে মনে হচ্ছে। হাসতে হাসতেই বলল, এই কথা এতদিন বলনি কেন তবে? তাহলে আপনি পড়তে দেবেন আমাকে? আশান্বিত হয়ে উঠল প্রভা। আমি কি করে পড়তে দেব? আমার কথায় কিছুই হয় না এই বাড়িতে। এখানে মা বাবার কথাই শেষ কথা। তারা রাজি হবে না কখনো। তাছাড়া আর পড়েই বা কি হক করবে তুমি? বিয়ে তো হয়েই গেছে। আমার দিদিদেরও দেখো, বেশি পড়াশোনা করেনি, কিন্তু বিয়ে করে দিব্যি সংসার করছে। প্রভার মুখ দিয়ে আর কথা বেরাচ্ছিল না। এ কোন মানুষকে ভরসা করেছিল?
এর কাছে তো সংসার আর লেখাপড়ার সমর্থক। পরিষ্কার বুঝিয়ে দিল, মেয়েদের পড়াশোনা বেশি না করলেও চলে, সংসারটাই ভালো করে করলেই হলো। আর একটাও কথা না বলে শুয়ে পড়ল সে। নবারুণ ব্যস্ত হয়ে বলল, কি হলো, শুয়ে পড়লে যে? ঘুম পাচ্ছে আমার। রাগ করলে বুঝি? কিন্তু বিশ্বাস করো, মা বাবা আমার কথা শুনবে না। জবাব দিল না প্রভা। নবারণও আর কথা বাড়াবার সাহস পেল না, তবে মনে মনে বিরক্ত হয়েই রইল। পরের দিন সকালে রান্নাঘরে কাজ করতে করতে গত রাতের কথা ভেবে নিজের অজান্তেই প্রভার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সবার একই প্রশ্ন, পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে কি হবে প্রভা জানে না, শুধু জানে পড়তে ওর বড় ভালো লাগে। শাশুড়ি রুটি সেঁকতে সেঁকতে হঠাৎ খেয়াল করলো নতুন বউ কাঁদছে। ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে মা, কাঁদছো কেন? নবকে কিছু বলেছে? নবারুণ কাছেই পিঁড়ি পেতে বসে সকালের খাবার খাচ্ছিল। এবারে মুখ বেঁকিয়ে গত রাতে জমে থাকা ক্ষোভ উগরে দিল। কিছু বলার সুযোগ দিলে তো বলবো, ও তো কথাই বলে না আমার সাথে। হ্যাঁ? শাশুড়ি মা হা হয়ে রইলেন। প্রভার মনে হচ্ছিল মাটিতে মিশে যায়। কি হয়েছে বৌমা, তুমি নবর সাথে কথা বলো না কেন? প্রভা উত্তর দিতে পারছিল না, জড়সড় হয়ে বসেছিল। শাশুড়ি মা এবার ছেলের দিকে তাকালেন। কি হয়েছে রে নব, কেন কথা বলে না? নিশ্চয়ই তুই কিছু বলেছিস। না গো মা, আমি কিচ্ছু করিনি, ও এমনিতেই এরকম। পড়াশোনা করতে না দিয়ে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাই রেগে থাকে সারাক্ষণ। কথাটা বলেই নব হাসতে লাগলো। শাশুড়ি মা প্রথমে অবাক হয়ে রইলেন, তারপর বললেন, তা এখন আর ওসব নিয়ে ভেবে কি করবে? নতুন সংসার হয়েছে, এবার সংসার গোছানোর দিকে মন দাও মা। পড়াশোনা করলে তো এই কাজটাও করতে হবে। ঠিক সেই সময় শ্বশুর মশাই সকালের খাবার খেতে ঢুকলেন রান্নাঘরে। শেষের বাক্যটা তার কানে গিয়ে থাকবে। একটু অবাক হয়ে বললেন, পড়াশোনা নিয়ে কি কথা হচ্ছিল? রুটি বেলতে বেলতে শাশুড়ি মা জবাব দিলেন, তোমার বৌমার ছেলে মানুষই, পড়াশোনা শেষ করতে পারেনি, বিয়ে হয়ে গেছে, তাই মন বেজার। একটু আগেই তো কাঁদছিল। সে কি? শ্বশুর মশাইও অবাক হয়ে রইলেন। নাও, তুমি এখন বোঝো ওকে। শ্বশুর মশাই এবার তাকালেন বৌমার দিকে। সে মাথা নিচু করে ভয়ে কাঠ হয়ে আছে। তোমার কি আরো পড়ার ইচ্ছা ছিল মা? সভয়ে একবার তাকেই মাথা নামিয়ে নিয়েছে প্রভা, তারপর ওপর থেকে নিচে মাথা হেলিয়েছে। তুমি পড়তে চাইছিলে, তবুও তোমার বাবা বিয়েটা দিয়ে দিলেন। ইস, আমি জানলে পড়া শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম। শ্বশুর মহাশয়ের কথায় চমকে উঠল প্রভা। নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে। স্বামী আর শাশুড়িও অবাক হয়ে রয়েছেন। প্রভা চোখ তুলে তাকালো। এক তৃপ্ত পুরুষ অন্তর্ভেদী দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, যেন মনের সব কথা পড়ে ফেলতে চাইছেন। তোমার পড়তে ভালো লাগে? এখনো পড়তে চাও? হ্যাঁ বাবা, প্রভা কোনো মতে বলল। নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছে না সে। এ কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি চুপ করো, আমি কথা বলছি তোর সাথে। স্ত্রীকে ধমক দিয়ে থামিয়ে দিলেন তিনি। প্রভার বুক টিপ টিপ করছে। নবারুণ খাওয়া ভুলে গেল, গোল গোল চোখে তাকিয়ে আছে। তুমি অবশ্যই পড়বে, যতটা তোমার মন চায়। আজ থেকে তোমার পড়ার ভার আমি নিলাম, কিন্তু আগেই বলে রাখছি, মন দিয়ে পড়তে হবে, ফাঁকি দিলে চলবে না কিন্তু। হাসছেন শ্বশুর মশাই। প্রভা জানেন তিনি সারা জীবন ছাত্র পড়িয়েছেন, ফাঁকিবাজ ছাত্রদের একেবারেই বরদাস্ত করবেন না।
শাশুড়ি মায়ের মুখেই শুনেছেন। তাড়াতাড়ি বলল, আমি একেবারেই ফাঁকি দেব না, খুব মন দিয়ে পড়ব। আনন্দ ধরে রাখতে পারছে না সে। মাঝপথে থেমে যাওয়া স্বপ্নটা আবার হাতছানি দিচ্ছে। কিছুই তাহলে শেষ হয়ে যায়নি। এ কি অনাসৃষ্টি কাণ্ড রে বাবা! ঘরের বউ বই পড়তে যাবে, তাহলে এই সংসার কে সামলাবে? শাশুড়ি মা গজগজ করেন। কেন? এতদিন তো ও ছিল না, তখন তো ওর জন্য আটকে যায়নি কোনো কাজ। এখনো আটকাবে না, তুমিই সব সামলে নিতে পারবে, যেমন এতদিন সামলাচ্ছিলে। হ্যাঁ, এখন এই বুড়িকেই সব সামলাতে হবে। তুমি মোটেও বুড়ি নও, এত অসন্তুষ্ট হচ্ছ কেন? মেয়েটার যখন এত পড়ার আগ্রহ, পড়তে দাও। নিজের মেয়ে দুটোকে তো পারলাম না, তুমিই ওদের মাথায় ঢুকিয়েছিলে বিয়েতেই মেয়েদের সিদ্ধি লাভ। বইপত্র তো ছুঁয়েও দিতে দেখলে না। দিব্যি বিয়ে করে ঘোর সংসারী হয়ে উঠেছে, পড়া আর হলো না বলে কোনো আক্ষেপ নেই। এটা বুঝি ভালো হলো? এই মেয়েটা নিজে থেকেই পড়তে চাইছে, বাধা দিও না আর। চুপ করে গেলেন শাশুড়ি। বুঝে গেছেন স্বামী আর কারোর কথা শুনবেন না। ব্যাস, সেই থেকে শুরু হয়েছিল শ্বশুরমশাইয়ের হাত ধরে প্রভার স্বপ্নের এগিয়ে চলার দিন। না না বেয়াই মশাই, বৌমা এখন বাপের বাড়ি যেতে পারবে না, সামনেই ওর পরীক্ষা, একটুও ফাঁকি দিলে চলবে না এখন। পরীক্ষা? বাবা অবাক হয়ে তাকিয়েছেন। হ্যাঁ, ও প্রাইভেটে বিয়ে এবার দেবে। এবছরটা না হয় বাপের বাড়ি নাই গেল। প্রভা ভয়ে ভয়ে তাকিয়েছে বাবার দিকে। তার মাথা নিচু, হয়তো লজ্জায়, হয়তো অপরাধ বোধে। তিনি নিজে বাবা হয়ে যেটা করেননি, মেয়ের শ্বশুর মশাই সেটা করে দিচ্ছেন। স্বাভাবিকভাবেই লজ্জা হওয়ার কথা। মেয়েকে নিয়ে যেতে এসেছিলেন, ফিরে গেলেন খালি হাতে। প্রভা এখন খুব ব্যস্ত, বিয়েতে ভালো রেজাল্ট করতেই হবে ওকে। শ্বশুরমশাইয়ের কড়া নজরদারিতে দুবেলা পড়তে বসতে হয় প্রভাকে। সে সময় নবারণও আশেপাশে ঘুরঘুর করার বারণ। বেচারা মাঝে মাঝেই বাবার নজর এড়িয়ে বউয়ের সঙ্গে খুনসুটি করতে যায়, কিন্তু শেষ রক্ষা হয় না, ঠিক ধরা পড়ে যায়। তিনি গুরু গম্ভীর গলায় বলেন, নব, বৌমাকে পড়তে দাও এখন। পড়ার সময় কেন ওকে বিরক্ত করো? বেচারা নব পালাবার পথ পায় না। মুখ টিপে হাসে প্রভা। এইভাবেই দেখতে দেখতে পরীক্ষা এসে গেল। ভালোভাবে পরীক্ষা দিল প্রভা, ভালো রেজাল্টও করলো। সেদিন শ্বশুরমশাই কি খুশি। প্রভাকে বলল, এখানেই থেমে থাকলে চলবে না মা, এবার বিএড করবি, স্কুলে পড়াবি আমার মতো। নিজের ওপর এতটাও ভরসা ছিল না প্রভার, কিন্তু শ্বশুরমশাইয়ের অগাধ বিশ্বাস বৌমার উপর, সেই বিশ্বাসে ভর করেই বিএড করে ফেলল প্রভা। তারপরে স্কুল চাকরিতেও ঢুকে পড়ল। শ্বশুরমশাই বড় তৃপ্তি পেয়েছিলেন সেদিন। নে, এবার আমার কাজ শেষ হয়েছে মা, নিজের জীবনটা এখন থেকে তুই সামলাবি, মন দিয়ে নিজের কাজটা করিস শুধু। প্রভা মৃদু হেসে ঘাড় হেরিয়েছিল। ভেবেছিল প্রথম মাসের মাইনেটা তার হাতে তুলে দিয়ে মনের কথাগুলো খুলে বলবে, যে কথাগুলো বলতে ইচ্ছা হয়েছে বারবার। সবকিছু সম্ভব হয়েছে এই মানুষটার জন্য। তিনি না থাকলে এসব কিছুই হতো না। প্রভার বাবাও এভাবে করেননি যেভাবে ইনি করেছেন। প্রভার কাছে শ্বশুরমশাইয়ের স্থান নিজের বাবার চেয়েও বড়। কিন্তু কিছুই হলো না। চাকরির 1 মাস পূর্ণ হওয়ার আগেই হঠাৎ করে চলে গেলেন জল জ্যান্ত মানুষটা। সেরিব্রাল অ্যাটাক, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল সব। তিনি জানতেও পারল না প্রভা তাকে কোন আসনে বসিয়েছিল। প্রভাবতী তলিয়ে গিয়েছিল সেই কবেকার ফেলে আসা দিনগুলিতে। বুকের মধ্যে চিনচিনে ব্যথাটা জানান দিচ্ছে এই কষ্ট কখনো যাবার নয়। ঋণ শোধ করতে না পারার আক্ষেপ সারা জীবন তার সঙ্গে থাকবে, ভোগাবে। মল্লিকার কথায়
হুঁশ ফিরে পেলেন। মেয়েটার বুদ্ধি নেই গো কাকিমা, তাই তো হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিল। এভাবে বলছিস কেন? অস্পষ্টভাবে বললেন। কেন বলবো না বলো? হারামজাদি হতচ্ছাড়ি মেয়ে, জন্মেই বাবাকে খেয়েছে, এবার আমাকেও শেষ করে দেবার ইচ্ছে। চুপ কর, মুখ খারাপ করছিস কেন? তোর মেয়ে ভুল কিছু করছে না, পড়াশোনা করতে চায়, সে তো খুব ভালো কথা। কি হবে বলো তো গরিবের পড়াশোনায়? বিয়েটা হয়ে গেলে তবু একটা সুরাহা হতো। তোর মেয়ে যদি ভালো পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায়, তাতে তো আরো ভালো হবে, তোর দুঃখ ঘোচাবে, ওর জন্য ভালো পাত্রের অভাব হবে না। কিন্তু কি করে ওর পড়াশোনার খরচ চালাবো, বইপত্র, মাস্টার, পরীক্ষার ফিস, পারবো না গো কাকিমা। তোকে কিছু করতে হবে না, তোর মেয়েকে পড়াবার ভার আমি নিলাম। ওর পড়াশোনায় যত খরচ লাগবে সব আমি দেব। এবার খুশি তো? হাসলেন প্রভাবতী। কিছুক্ষণ ভ্যাবলার মতন তাকিয়ে কেঁদে ফেলেছে মল্লিকা। আবার কাঁদছিস কেন? যা, কাজগুলো সেরে ফেল। মেয়েকে বলিস বিকেলে আমার সাথে এসে একবার দেখা করতে। চোখের জল মুছে উঠে গেল মল্লিকা। প্রভাবতীর সোফায় গা এলিয়ে দিলেন। অদ্ভুত একটা তৃপ্তি হচ্ছে। আরেকটা অসহায় মেয়েকে পড়াবার সুযোগ করে দিয়ে কিছুটা হলেও শ্বশুরমশাইয়ের ঋণ শোধ করতে পারবেন। তিনি উপর থেকে দেখে নিশ্চয়ই খুব খুশি হবেন। বাবা, দেখুন, ঠিক আপনার মতন করে একজনকে পড়াবার ভার নিজের হাতে তুলে নিয়েছি। এই মেয়েটাও পড়বে, যতটুকু ওর মন চায়। আপনি খুশি তো বাবা? দু চোখ বন্ধ করে বিড়বিড় করছিলেন প্রভাবতী। তার বন্ধ চোখের কোল বেয়ে গড়িয়ে পড়ছিল জলের ধারা। দূর থেকে অবাক হয়ে দৃশ্যটা দেখছিল মল্লিকা। কলমে মাধবী ভট্টাচার্য, কণ্ঠে আমি সঞ্চারী, মিউজিকে শুভ্রা পাল। আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর প্লিজ লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি নতুন বন্ধু হন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।